আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আলম। আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে সাপে যদি কোনো কাউকে কামড় দেয় তাহলে হচ্ছে আমাদের করণীয় কি, কি করা যাবে, কি করা যাবে না। দর্শক, সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন চরাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে যে সাপের প্রাদুর্ভাব অনেক বেশি বেড়েছে এবং দেখা যাচ্ছে সাপের আক্রমণে অনেকেই আক্রান্ত হচ্ছেন অথবা হাসপাতালে ভর্তি হচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন। তো দর্শক, অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে সাপে কাটলে অথবা সাপে কামড় দিলে কি করণীয় এবং কি করা যাবে বা কি করা যাবে না। দর্শক, সাপে যদি কামড় দেয় তাহলে আমাদের যেই লক্ষণগুলো দেখা দেয় সেই লক্ষণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। বিষাক্ত সাপ যদি কামড় দেয় তাহলে দেখা যায় যে এরিয়াতে কামড় দিয়েছে সেই এরিয়াতে কিছু পরিবর্তন আসে। দেখা যায় যে ওই জায়গাটা ফুলে যায়, ওই জায়গাটা লাল হয়ে যায়, ওই জায়গা থেকে রক্ত যেতে পারে। পাশাপাশি দেখা যায় যে সাপের বিষের মধ্যে বেশ কিছু টক্সিন থাকে, যেমন হ্যামারটক্সিন থাকে, কার্ডিওটক্সিন থাকে, নিউরোটক্সিন। তো দেখা যায় যত সময় যায় বাড়তে থাকে তখন দেখা যায় যে নতুন নতুন লক্ষণগুলো দেখা যায়। যখন হ্যামারোটক্সিনগুলো অ্যাক্টিভেট হয় অথবা কাজ করা শুরু করে তখন রক্ত জমাট বাঁধার যে ক্ষমতা সেটা কমে যায়, তখন শরীরে বিভিন্ন জায়গা থেকে রক্ত যেতে পারে। কার্ডিওটক্সিন যদি অ্যাক্টিভ হয় অথবা সেটা কার্যকারী শুরু হয়ে গেলে তখন দেখা যায় যে বাচ্চার অথবা আক্রান্ত যে ব্যক্তি সেই ব্যক্তির হার্টে এরিথমিয়া সহ বিভিন্ন কার্ডিয়াক সমস্যা হয় এবং নিউরোটক্সিন ডেভেলপ করলে দেখা যায় যে খিঁচুনি হতে পারে এবং অজ্ঞান হয়ে যেতে পারে। তাই সাপে আক্রমণ করার পরে অথবা সাপে কাটলে কোনো ব্যক্তিকে দ্রুততার সহিত হাসপাতালে নিয়ে যেতে হবে এবং কোনো ক্রমে যে আক্রান্ত জায়গা সে আক্রান্ত জায়গাকে সেই জায়গাটাতে খোঁচাখুচি করা যাবে না। অনেক সময় আমরা যে ভুলগুলো করে থাকি যে সাপে কাটার পরে সেই জায়গাটা আমরা দেখা যায় যে ছিদ্র যেটি কেটেছে সাপে সেই জায়গাটা আমরা বড় করে দিই, আমরা ওঝার কাছে নিয়ে যাই, সেই জিনিসগুলো করা যাবে না। প্রথমেই প্রাথমিক পর্যায়ে যেটা করা দরকার সেটা হচ্ছে যে জায়গায় সাপে কামড়েছে সেই জায়গাটা হচ্ছে আগে দেখে নেওয়া যে এটা কি বিষাক্ত সাপ কামড়িয়েছে নাকি অবিষাক্ত সাপ কামড়িয়েছে। সাধারণত বিষাক্ত সাপ যেখানে কামড়ায় সেখানে দেখা যায় যে একটি দুইটি ফ্র্যাঙ্ক মার্ক অথবা দেখা যায় যে দুইটি পাশাপাশি আঘাত জায়গা দেখা যায়। আর অবিষাক্ত সাপ যদি হয় অথবা বিষমুক্ত সাপ যদি হয় দেখা যায় যে সেখানে আঘাতের ধরনটা একটু ভিন্ন থাকে। সাধারণত বলা হয় যে যে জায়গায় কামড় দিয়েছে সেই জায়গাটাকে ইমিউবলাইজ করে দিতে। ইমিউবলাইজ বলতে বোঝাচ্ছে যে সেই জায়গাটা যেন নাড়াচাড়া যত কম করা যায় ততই ভালো। যদি নাড়াচাড়া করা কম হয় তাহলে সেখান থেকে সার্কুলেশন হয়ে বিষটা শরীরের মধ্যে ছড়িয়ে যাওয়ার সময়টা অনেক বেশি সময় লাগবে। যেখানে সাপে কামড় দিয়েছে তার থেকে একটু উপরে আমরা একটা গিট দিব অথবা বাঁধ দিব। সেক্ষেত্রে হচ্ছে যদি গামছা পাওয়া যায় অথবা ওড়না পাওয়া যায় সেটা দিয়ে বাঁধ দেওয়াটা ভালো। অনেক বেশি টাইট দিয়ে বাঁধবো না, তাহলে হবে কি যে রক্ত যে সঞ্চালনটা যদি টোটাল বন্ধ হয়ে যায় তাহলে সেই অঙ্গটা হানি হতে পারে অথবা সেই অঙ্গটা পচন ধরতে পারে। আমরা দ্রুততার সহিত হাসপাতালে নিয়ে যাব এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আগে অ্যাসেস করা হয় যে এটা কি বিষধর সাপ নাকি বিষহীন সাপ কামড় দিয়েছে। এবং আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা 20 মিনিটের জন্য আমরা একটা ক্লটিং টাইম দেখি যে এই টাইমটার ভিতরে হ্যামাটোটক্সিন অথবা সাপের বিষের কারণে রক্ত জমাট বাঁধার ক্ষমতাটা নষ্ট হয়েছে কিনা বা লোপ পেয়েছে কিনা। যদি লোপ পেয়ে থাকে তাহলে আমরা কনফার্ম করি যে এটা বিষধর সাপ এবং সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম সাপ্লাই থাকে, সেই অ্যান্টিভেনমগুলো আমরা টেস্ট করে তারপর আমরা রোগীর মধ্যে প্রয়োগ করে থাকি। তো বিষধর সাপের মধ্যে রিসেন্টলি যে রাসেল ভাইপার যে বিষধর সাপটি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, সেই বিষধর সাপের যে ক্ষেত্রে আগে যে আমাদের যে বাজারে যে অ্যান্টিভেনমগুলো পাওয়া যায় অথবা সরকারিভাবে যে অ্যান্টিভেনমগুলো পাওয়া যায় সেগুলোও কার্যকর, তবে ক্ষেত্র বিশেষে অ্যান্টিভেনমগুলো রাসেল ভাইপারের ক্ষেত্রে কোনো কার্যকারিতা একটু কম বেশি হতে পারে। তো দর্শক, আতঙ্কিত না হয়ে সতর্ক হন এবং সাপের আক্রমণ হলে ওঝা অথবা ঝাড়ফুঁক না করে দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।